ওকে ফাইন, ওয়েলকাম। লিসেন, আপনারা ক্লাস শেষ করে সবাই যখন চলে যাবে আপনারা থাকবেন, আপনাদের সাথে এক্সট্রা 10 মিনিট আমি কথা বলবো, ঠিক আছে? শিওর শিওর তাহলে শিওর পয়েন্ট ম্যাম। আপনাদের কাছে ক্লিয়ার হয়ে আসবে। জি ম্যাম, শিওর। ম্যাম এই যে মেকানিক্যাল তারা কি মানে ফার্স্ট সেমিস্টার না সেকেন্ড সেমিস্টার? লিসান, আপনারা কি ফার্স্ট সেমিস্টার না সেকেন্ড সেমিস্টার? সরি ম্যাম, আমাদের তো মেকানিক্যাল ইউজিবি ফার্স্ট ব্যাচ, আমরা তো আমাদের মাঝখানে মেকানিক্যাল নিয়ে যখন ঝামেলা হয়েছে, ওই ঝামেলার পরবর্তীতে অ্যাপ্রুভ আসার পরে আমাদের পঞ্চম থেকে শুরু করার কথা। এই ইংলিশ আমরা ইতিমধ্যে শেষ করছি, শেষ করার পর পুনরায় সেদিন রেজিস্ট্রার স্যার ছিল, তাজুল স্যার ছিল, ওনাদের সবার মিটিং এ সর্বসম্মতিক্রমে ইংলিশটা পুনরায় করার জন্য বলছে। তো আমি বিশেষ করে আমার স্টুডেন্টের পক্ষ থেকে আমি নাকচ করছিলাম, নাকচ করার পর সর্বশেষ ইংলিশ আবার পুনরায় দেওয়া হয়েছে আর কি, যার কারণে এখন ইংলিশ করতে হইতে পারে এই আর কি, এছাড়া কিছু না ম্যাম। ঠিক আছে, উই গট দ্য পয়েন্ট। আপনারা আমাদের ক্লাস করেন, আই গেস আপনার অনেক ভালো লাগবে, বাকিটুকু আপনি বলতে পারবেন বা আপনাদের মেকানিক্যাল স্টুডেন্টরা বলতে পারবে। সো লেট আস স্টার্ট। এখন আমরা জি শিওর কথা বলবো শিওর। না, আমরা শুরু করব। সবাই মিউট হয়ে যাবে। আজকে আমরা একজন চমৎকার পার্সোনালিটিকে নিয়ে পড়বো, যার ছবিটা দেখে বোধহয় আমরা অনেকেই চিনতে পেরেছি, এখনো হয়তো চিনতে পারিনি, কিন্তু টাইটেলটা দেখে আমরা বুঝে যাব। টাইটেল আমাদের বলছে দ্য লাইফ অফ আ হার্ড ওয়ার্কিং ফিউচার কিং। তাহলে আমরা খুব কর্মঠ একজন ভবিষ্যৎ রাজার কথা বলবো বা পড়বো। তাহলে ভবিষ্যৎ রাজা কে হতে পারে, কোন দেশের হতে পারে? ম্যাম, ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডম, এক্সেলেন্ট। প্রথমেই আপনি সঠিক আনসার দিয়েছেন। আপনাকে একটা মেল পাঠিয়েছি, আপনি মেলটা একটু পড়ে দেখবেন, পড়ে দেখে আমার কাছে আবার রিপ্লাই দিবেন, ঠিক আছে? সো আমরা ইউনাইটেড কিংডমের রাজার কথা বেসিক্যালি হচ্ছে ইংল্যান্ড। করবো। হ্যাঁ, তা এটা ছিল আমাদের টাইটেল। টাইটেলের নিচে আবার আমাদের একটা সাব টাইটেল দেওয়া আছে অনেক বড়। আমরা একটু সাব টাইটেলটা দেখি। His eccentric behavior habits are known to the world, but the Prince of Wales has every reason to be feel content. তাহলে প্রথম লাইন আমাদের কি বললো? His eccentric habits. eccentric শব্দটার অর্থ কি আমরা কেউ জানি? আচ্ছা, না জানলে কোনো সমস্যা নেই, আমি আপনাদের দেখাবো যে মূলত এক্সেন্ট্রিক শব্দটার অর্থ কি। আমরা একটু ভালো করে ছবিটার দিকে যদি তাকাই, না আমরা এক্সেন্ট্রিকে বোধহয় আসি নাই। ম্যাম অদ্ভুত স্বভাব, এরকম কিছু। গুড, অদ্ভুত স্বভাব, এই যে এখানে ছিল। হ্যাঁ, আমরা একটু ছবিটার দিকে তাকাই। প্রিন্সের ছবিটা দেখে কেমন মনে হচ্ছে, মুখের এক্সপ্রেশনটা কেমন মনে হচ্ছে? ম্যাম অদ্ভুত মনে হচ্ছে, কিছু একটা দেখা মানে ইয়া হয়ে গেছে সেরকম। ফাইন, আর কি মনে হতে পারে? এমন মনে হচ্ছে না যে উনি একটু কোনো কারণে একটু রেগে গিয়েছেন, বা এই আচরণটা কিন্তু পাবলিক ম্যাম। প্লেসে আমরা করি না। সো সাবিকুন, আমি কি বলতে চাচ্ছি যে এইরকম আচরণ কিন্তু পাবলিকের সামনে আমরা করতে চাই। মনে হচ্ছে সে ওকে, সো এক্সেন্ট্রিক শব্দের অর্থ হচ্ছে আনইউজুয়াল বিহেভিয়ার, স্ট্রেঞ্জ অ্যান্ড আনইউজুয়াল বিহেভিয়ার। বাংলাতে যদি আমরা বলতে চাই তাহলে বলতে পারবো খামখেয়ালি। বাংলাতে আমরা কি বলতে পারবো? খামখেয়ালি। এটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। তাহলে এক্সেন্ট্রিক শব্দটার অর্থ কি দাঁড়ালো? এক্সেন্ট্রিক শব্দটার অর্থ কি দাঁড়ালো? ম্যাম খামখেয়ালি বা অদ্ভুত স্বভাবের। Excellent. So his eccentric habits are known to the world, but the Prince of Wales has every reason to feel content. So আমাদের বলা হচ্ছে যে পুরো পৃথিবী জুড়েই তার এরকম খামখেয়ালি আচরণের কথা সবাই জানে, কিন্তু অবশ্যই তার এমন কিছু কারণ আছে যার কারণে সে খুব সন্তুষ্ট হতে পারে। এবং সেই মানুষটা কে? সেই মানুষটা হচ্ছে প্রিন্স অফ ওয়েলস। তাহলে তাদের প্রত্যেকের একটা উপাধি আছে। তাদের প্রত্যেকের কি আছে? আচ্ছা, এখন কেউ আমাকে আইডি গুলো লিখে পাঠাবেন না, ক্লাসে কনসেন্ট্রেট করেন। তাদের প্রত্যেকের একটা উপাধি আছে এবং ওনার উপাধি হচ্ছে প্রিন্স অফ ওয়েলস। So a man with wide interests and deep passions, he is finally happily married.
সো আমরা কি দেখতে পাচ্ছি, আ ম্যান উইথ ওয়াইড ইন্টারেস্ট। সো আপনারা যখন নিজেদের কোনো গুণের কথা বলবেন তখন আপনারা উইথ দিয়ে যোগ করতে পারবেন, তাহলে কি আছে, তার আগ্রহ আছে অসংখ্য জিনিসের ব্যাপারে। আ ম্যান উইথ ওয়াইড ইন্টারেস্ট মানে হচ্ছে সে অনেক জিনিসের প্রতি আগ্রহী, অ্যান্ড ডিপ প্যাশনস এবং অসংখ্য জিনিসের প্রতি তার প্রগাঢ় একটা ভালো লাগা আছে। হি ইজ ফাইনালি হ্যাপিলি ম্যারিড, এবং পরবর্তীতে শফিকুল আমরা কি বলতে পারি, সে হচ্ছে অত্যন্ত সুখীভাবে বিবাহিত একজন মানুষ। তাকে নিয়ে রিপোর্টটা কে লিখেছেন, ড্যানিয়েলা ক্যান্ট রিপোর্টস। সো আমরা কি করব, একটা রিপোর্ট তার সম্পর্কে পড়ব, যে রিপোর্টে কি করা হয়েছে, প্রিন্স চার্লস সম্পর্কে আমাদেরকে কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে। এই পর্যন্ত ক্লিয়ার? ইয়েস ম্যাম। জি ম্যাম। আচ্ছা দাঁড়ান, আরেকজনকে জিজ্ঞেস করি। জি ম্যাম। আর ইমরান, ম্যাম শিওর প্লিজ। ইমরান বলেন ওনার উপাধি কি? ম্যাম এ পর্যন্ত মানে আমি উপরটা খেয়াল করিনি, কারণ আমি আমাদের গ্রুপের প্ল্যাটফর্মে জয়েন করার জন্য একটু কাজে আছি তো, ওটা আমি খেয়াল করিনি। জিজ্ঞেস করিনি মিজান, আপনাকে জিজ্ঞেস করিনি, আল ইমরানকে জিজ্ঞেস করেছি। আপনারা যারা ক্লাসে জয়েন করবেন অবশ্যই দয়া করে অ্যাক্টিভ থাকবেন, না হলে কিন্তু আমি অ্যাটেন্ডেন্সটা দিব না। এইবার দেখেন আমরা ওনার সম্পর্কে পড়া শুরু করব। সো কি বলছে, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ইমরান বলেন ওনার উপাধি কি? ম্যাম সরি ম্যাম, আমি ক্লাস ওপেন করতেছিলাম, আমি খেয়াল করি নাই ম্যাম। ওকে ফাইন। রানা আপনি বলতে পারবেন ওনার উপাধি কি? প্রিন্স অফ ওয়েলস, আমি মাত্র পড়িয়ে গিয়েছি, প্রিন্স অফ ওয়েলস এটা হচ্ছে ওনার উপাধি। এখন থেকে খেয়াল করবেন, কারণ আমি কিন্তু পড়া শেষে আবার প্রশ্ন করব। এবার সবাই মিউট। Prince Charles is often portrayed as a bad-tempered and spoiled. So Prince Charles is often portrayed as bad-tempered and spoiled. রাজপুত্র চার্লসকে মাঝে মাঝে আখ্যায়িত করা হয় অত্যন্ত বদমেজাজি এবং বকে যাওয়া একজন মানুষ হিসেবে। There are stories that every day 7 eggs are boiled for his breakfast. তাকে নিয়ে অনেক গল্প আছে, যেমন একটা গল্প হচ্ছে যে প্রতিদিন সকালে তার জন্য, শান্তা পড়ানোর মাঝখানে কথা বলবেন না প্লিজ, আমি প্রশ্ন করার সুযোগ দিব। ম্যাম লেখাগুলো ক্লিয়ার বোঝা যায় না, একটু ছোট ছোট। আপনারা বইটা ডাউনলোড করেন নাই কেন বলেন তো? ম্যাম এবার জুম ঠিক করলে তো আছে? দেখা যায় ভালো। ঠিক আছে এবার? জি ম্যাম। থ্যাংক ইউ। বাস এবার আর কথা হবে না। So there are stories that every day 7 eggs are boiled for his breakfast so that he can find one that is cooked just the way he likes it. তাকে নিয়ে অনেক গল্প আছে, যেমন প্রতিদিন সকালে তার জন্য 7টা ডিম সিদ্ধ করতে হয়, যাতে করে 7টা থেকে খুঁজে বের করতে পারে কোন ডিমটা তার পছন্দ মতো সিদ্ধ করা হয়েছে। আবার his toothpaste is squeezed onto the toothbrush for him. এবং এই গল্প আছে যে তার টুথপেস্টটা কি করা হয়, তার টুথব্রাশের মধ্যে একবারে খুব নিংড়ে বের করা, স্কুইজ মানে হচ্ছে গোল রোল করে ফেলা। স্কুইজ শব্দের অর্থ কি, গোল কোনো কিছুকে রোল করে ফেলা। এরকম ভাবে রোল করে ফেলে সে তার ব্রাশের সাথে টুথপেস্ট নেওয়ার জন্য। And his bath towel is folded over a chair in a particular way for when he gets out for his royal bath. এবং আরেকটা গল্প হচ্ছে যে তার যে টাওয়েলটা আছে সেটা তার চেয়ারে একটা নির্দিষ্ট ভাবে পেঁচানো থাকে যখন সে গোসলটা শেষ করে ওয়াশরুম থেকে বের হয়ে আসে। সো আমরা তার সম্পর্কে 3টা গল্প শুনলাম। বাঁধন প্রথম গল্পটা হলো যে প্রতিদিন সকালে তার জন্য 7টা করে ডিম সিদ্ধ করা হয়, যাতে করে কোনো একটা ডিম হয়তো থাকবে যেটা তার পছন্দ মতো সিদ্ধ হয়েছে। দ্বিতীয়ত সে টুথপেস্টের উপরে ব্রাশ নেওয়ার জন্য পুরো পেস্টটাকে কি করে ফেলে, মুড়িয়ে গোল করে ফেলে, তারপরে সেখান থেকে সে পেস্ট কালেক্ট করে। এবং সবচেয়ে বড় কথা, আফটার কমপ্লিটিং হিজ বাথ, গোসল শেষ করে একটা পার্টিকুলার ওয়েতে উনি ওনার টাওয়েলকে চেয়ারের মধ্যে পেঁচিয়ে রাখেন।
ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? ইয়েস ম্যাম। এবার আমরা একটা শব্দ পড়েছি, এই শব্দটা আমরা একটু দেখে আসব। যে শব্দটা আমি বলেছি মাত্র, শব্দটা কি স্কুইজ। দেখো, হিজ টুথপেস্ট ইজ স্কুইজড অনটু হিজ টুথব্রাশ। এখন এই স্কুইজড বলে তো কি ভার্ব, যেহেতু এটার সাথে আমরা কি করেছি মাইদুল, ইডি যোগ করেছি, এতে করে আমরা বুঝতে পারছি যে এটা মূলত একটা ভার্ব। হ্যাঁ, এই ভার্বটার অর্থ কি? টু প্রেস সামথিং ফার্মলি, খুব জোরে কোনো কিছুকে ধরে রাখা, স্পেশালি অল সার্স ইন অর্ডার টু চেঞ্জ ইট শেপ। একবারে গোল করে ফেলা, অনেকে আছে না টুথপেস্ট কে গোল করে ফেলে, যে ছবিটার দিকে যদি তাকাই আমরা দেখতে পাবো ভদ্রলোক কিভাবে চাপ দিয়ে আছেন। ঠিক আছে, সো এই শব্দটাই হচ্ছে মূলত স্কুইজড, মানে কোনো কিছুকে গোল করে পাকিয়ে ফেলা বা এটা শেপকে চেঞ্জ করে ফেলা। এইবার আমরা আবার পড়াতে ফিরে যাই। He has enormous private staff. তার ব্যক্তিগত কাজ করার জন্য অনেক সাহায্যকারী আছে। সেক্রেটারিজ, ডেপুটি সেক্রেটারিজ, প্রেস অফিসার, 4 valets, 2 butlers, housekeepers, 2 chefs, 2 chauffeurs, 10 gardeners, an army of porters, handyman, cleaners and maids. So তারপর আমরা কি দেখতে পাচ্ছি, ওনার অনেক ব্যক্তিগত সাহায্যকারী বা সহকর্মী আছে। এই সাহায্যকারীদের অনেক ভাগ আছে, যে ভাগগুলো নামের সাথে আমরা এখন পরিচিত হব। শুধুমাত্র তারই কাজ করার জন্য স্টাফগুলো কাজ করে। প্রথম কথা কি বলেছে, সেক্রেটারি। সো আমরা জানি সেক্রেটারি মানে কি, সেক্রেটারি অর্থ কি মাইদুল? সম্পাদক। আচ্ছা, এইখানে মূলত হচ্ছে তার ব্যক্তিগত কাজগুলো যে সম্পন্ন করে থাকে। সেরকম সেক্রেটারি আছে, তার ডেপুটি সেক্রেটারি আছে, প্রেস অফিসার আছে, মানে তার সংবাদগুলো যার মাধ্যমে বাইরে প্রকাশিত হয়। এরপরে আছে 4 valets। সো আমরা একটা নতুন শব্দ পেলাম, valets। তাহলে আমরা একটু দেখে আসি মূলত valets মানে কি। 4 valets, valet একটা নাউন। আবু রায়হান তোয়া, আপনি কি দেখতে পাচ্ছেন, ভ্যালেটস একটা নাউন। সামওয়ান ইন হোটেল হু ক্লিনস ক্লথস, মানে জামা কাপড় যে পরিষ্কার করে ধোয় তাকে বলা হয় ভ্যালেট। এইরকম তার কাপড় ধোয়ার জন্য 4 জন ভ্যালেটস আছে। ক্লিয়ার? ইয়েস ম্যাম। না মাইদুল শুধু আপনি বললে হবে না। বিপ্লব, আপনি বুঝতে পেরেছেন ভ্যালেট অর্থ কি? বিপ্লব, আপনি কি বুঝতে পেরেছেন? ওকে ফাইন। ভ্যালিডের পরের শব্দটা কি পেয়েছি? টু। বাটলার্স। কি পেয়েছি বলেন তো সবু? টু বাটলার্স। টু বাটলার্স, বাটলার অর্থ কি আমরা কেউ জানি? প্রধান পরিচালক। প্রধান পরিচালক। এক্সিলেন্ট ফজলে রাব্বি। সো আমরা একটু বাটলার শব্দটা দেখে আসি। অবশ্যই বাটলারও কি হবে, বাটলারও হবে একটা নাউন। সো বাটলার কে? দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট মেল সার্ভেন্ট ইন আ হাউস। The most important male servant in a house। যখন আপনার অনেকগুলো সার্ভেন্ট থাকবে, সেই সার্ভেন্টের ভিতরে একজন থাকবে যাকে আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করেন, যে বাকি সার্ভেন্টদেরও কি করবে, দেখাশোনা করবে। সো ইউজুয়ালি রেসপন্সিবল ফর অর্গানাইজিং দ্য আদার সার্ভেন্ট, যার কাজ হচ্ছে আপনার অন্যান্য যে সার্ভেন্ট গুলো আছে তাদেরকে দেখাশোনা করা। সো আমাদের প্রিন্স চার্লসের এরকম 2 জন বাটলার্স আছে। এরপরে শব্দটা কি? টু শেফ। শেফ অর্থ কি আমরা সবাই জানি? বাবুর্চি। বাবুর্চি। এক্সিলেন্ট। সো রানা, আমরা দেখতে পেলাম শেফ। শেফ শব্দের অর্থ কি? আ স্কিলড অ্যান্ড ট্রেন্ড কুক হু ওয়ার্কস ইন আ হোটেল অর রেস্টুরেন্ট, স্পেশালি দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কুক। তাহলে শেফ হচ্ছে আপনার হোটেলে বা রেস্টুরেন্টে কাজ করে এবং হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রাঁধুনি আছে সেই হচ্ছে শেফ। সো আমরা এরকম দেখতে পাচ্ছি কি চার্লসের 2 জন শেফ আছে। এরপরে কি আছে আমাদের দেখেন, শফার। উচ্চারণটা CH দিয়ে লেখা হলো, উচ্চারণ ম্যাম করার আগে পর হাউসকিপার ছিল। বুঝি নাই জেরিন। ম্যাম আগে হাউসকিপার ছিল। আচ্ছা, হাউসকিপার ছিল। আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করব, যখন পড়াবো তখন আপনি প্রশ্ন না করলে আপনারা চুপ থাকবেন, পরে আমাকে বলবেন। হ্যাঁ,
হাউসকিপার তো আপনারা বুঝতে পারছেন, যারা ঘরটাকে সুন্দর করে দেখে রাখছে। তারপরে আছে সাফার, উচ্চারণটা হবে স, তাহলে স, সাফা, সাফা, ঠিক আছে, টু সাফা। তাহলে এই সফা মানে কি? আমরা বাংলাতে সাধারণত উচ্চারণ করি সফার। আপনারা খুঁজে পাবেন, পরিচিত কেউ যদি কথা বলে তাহলে দেখতে পাবেন সফার। সফার মানে হচ্ছে সামওয়ান whose job is to drive a car for a rich or important person. So ড্রাইভার এবং সফার কিন্তু এক না, এদের র্যাঙ্ক কিন্তু ভিন্ন, ঠিক আছে? আপনারা খুব ভালো করে জানেন সরকারি প্রোটোকলে যে ভদ্রলোক আমলা বা মন্ত্রী, তার কিন্তু ড্রাইভারের র্যাঙ্ক অনেক উপরে। তার যে সরকারি ড্রাইভার, তার কিন্তু একটা অফিসিয়াল র্যাঙ্ক আছে এবং সেই র্যাঙ্ক কিন্তু অনেক উপরে। আরেকটা ভালো এক্সাম্পল দিই, আপনাদের বরিশাল একটা বিশ্ববিদ্যালয় আছে, এই বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো বাস আছে, এই বাসে প্রতিটা ড্রাইভারের কিন্তু একটা সরকারি স্কেল আছে, ঠিক আছে? সো এইরকম অত্যন্ত ধনী ব্যক্তির জন্য বা সমাজের গুরুত্বপূর্ণ মানুষের জন্য যারা গাড়ি চালায় তাদেরকে বলা হয় শফার। এটাও একটা নাউন। এরপরে কি দেখতে পাচ্ছি, অ্যান্ড 10 গার্ডেনার্স, গার্ডেনার আমরা বুঝি যারা তার বাগানটাকে পরিষ্কার করে। অ্যান্ড আর্মি অফ পোর্টার্স, তাহলে নতুন আরেকটা শব্দ পেলাম। কেউ কি পোর্টার্স শব্দের অর্থ জানেন? কোনো সমস্যা নেই, না জানেন। হুম 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 হুম। একটু ছবিটার দিকে তাকান, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? ম্যাম কুলি, কুলি, পোর্টার অর্থ তো কুলি। এক্সিলেন্ট রাব্বি, ফাটাফাটি। সো পোর্টার শব্দের অর্থ হচ্ছে বাংলাতে এক ধরনের কুলি, যাদের কাজ হচ্ছে ভারী জিনিস বহন করা। সো আ পারসন হুজ জব টু ক্যারি থিংস, যার কাজই হচ্ছে আপনার জিনিসগুলোকে বহন করে নিয়ে যাওয়া। সো এইরকম আমাদের প্রিন্সের কি আছে, একটা আর্মি আছে, মানে এক দল পোর্টার আছে যাদের কাজ হচ্ছে শুধুমাত্র ওনার জিনিসপত্র দেখে রাখা। এরপরে আমরা পাচ্ছি নতুন আরেকটা শব্দ, যেটার মানে হচ্ছে হ্যান্ডিম্যান। তাহলে আমরা নতুন আরেকটা শব্দ পেয়ে গেলাম। হ্যান্ডিম্যান মানে কি? একটু ভালো করে স্ক্রিনে তাকান, তাহলেই দেখতে পাবেন যে এই ভদ্রলোকের হাতে কত কিছু আছে, অসংখ্য টুলস আছে এবং এই টুলস এর ব্যবহারে সে দক্ষ। So handyman is a man who is skilled at repairing and making things inside or outside the house, who does this in his own home or as a job. So বাঁধন, হ্যান্ডিম্যান এটা কি কে? হ্যান্ডিম্যান হচ্ছে পলিমিক সেই টাইপের? লোকটা। হ্যাঁ বলেন। ম্যাম এটা কি পলিমিক টাইপের, যে মানে অনেকগুলো কাজে দক্ষ, এই টাইপের কিছু? Yeah, fine, could be, ঠিক আছে। A skilled person, যে কি করতে পারে, who can do the repairing. A skilled person who can do the repairing, যে বিভিন্ন রকম রিপেয়ার কাজ করতে পারে। আপনার বেসিনের কল নষ্ট হয়ে গিয়েছে, ঠিক করতে পারলো। আপনার ইলেকট্রিক একটা বাতি নষ্ট হয়ে গিয়েছে, ঠিক করতে পারলো। আপনার একটা চেয়ার ঠিক করা দরকার, স্ক্রু ভেঙে গিয়েছে, সে ঠিক করতে পারলো। ইট মিনস সে বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহারে দক্ষ, তাকে বলা হয় হ্যান্ডিম্যান, ঠিক আছে? আমরা সবাই কি বুঝতে পারলাম? Yes, madam. সো সাবিকুন, আমরা কি দেখতে পেলাম? চার্লস একজন মানুষ, কিন্তু তার কি আছে? তার সেক্রেটারি আছে, ডেপুটি সেক্রেটারিস আছে, প্রেস অফিসার্স আছে, 4টা ভ্যালেট। ভ্যালেট মানে অলরেডি আমরা বলে আসছি, কি বলে আসছিলাম? ম্যাম, যে someone in a hotel who clean clothes. এক্সেলেন্ট। তো কাপড় ধোয়া করে, আমাদের বাংলাতে সাধারণ অর্থে হচ্ছে ধোপা। তারপরে কি আছে? টু বাটলার্স, মানে তার কাজের মানুষগুলোকে যারা দেখে রাখতে পারে, এইরকম 2জন প্রধান বাটলার্স আছে। হাউস কিপার, টু শেফ, 2জন প্রধান রান্নাকর্মী আছে। তারপর কি আছে? 10 গার্ডেনার্স, টু শফার্স, 2জন গাড়ি চালক। 10 গার্ডেনার্স, বাগান পরিষ্কার করার জন্য 10জন আছে। আর্মি অফ পোর্টার, যারা তার জিনিসপত্র ব্যবহার করবে। হ্যান্ডিম্যান আছে, MEN, ম্যান মানে অনেকগুলো আছে। ক্লিনার্স অ্যান্ড মেডস, পরিষ্কারকারী লোকজন আছে এবং হচ্ছে তার চাকর বাকর আছে। কিছু বলবো? আচ্ছা এখন যাও, তোমার ক্লাস দিচ্ছি। ওকে, তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম। আচ্ছা পরের লাইনে যাই। When HRH
HRS বলতে কি বোঝানো হচ্ছে, ব্র্যাকেটে দিয়েছে হিজ রয়্যাল হাইনেস। HRS অর্থ কি? হিজ রয়্যাল হাইনেস। When HRS feels they have performed their duties well, they are praised in a royal memo. যখন প্রিন্স চার্লস মনে করেন যে তারা তাদের কাজ ঠিকমতো করছেন, তখন চার্লস কি করে, তাদেরকে অত্যন্ত সুন্দরভাবে প্রেস করেন, মানে তোষামত করেন বা তার কাজের প্রশংসা করেন। কিভাবে? তাদেরকে একটা রাজকীয় মেমো লিখে দেন। But if they have made mistakes, they are called into his study. কিন্তু যদি তারা ভুল করে, তাহলে তাদেরকে প্রিন্স চার্লসের স্টাডিতে ডেকে নেওয়া হয় and told off, এবং তাদেরকে বকাঝকা করা হয়। The prince can get so angry that he has been known to have tantrums. রাজপুত্র মাঝে মাঝে এতই রেগে যায় যে অনেকেই বলে থাকে যে তার কি আছে, ট্যান্ট্রামস নামের একটা সমস্যা আছে। তাহলে ট্যান্ট্রামস মানে কি, আমরা একটু দেখে আসি ট্যান্ট্রামস শব্দটার অর্থ কি। ট্যান্ট্রামস মানে হচ্ছে a sudden period of uncontrolled anger, like a young child. তাহলে সে তার রাগটাকে সামলাতে পারে না, রাগটাকে কোনোভাবেই সামলাতে পারে না। সো আমরা এটা বুঝতে পারলাম যে প্রিন্স চার্লস যখন রেগে যায় সে এতই চিৎকার করে, সেই চিৎকারটা থাকে অনেকটা টিনেজারদের মতো। থ্রোয়িং থিংস অ্যান্ড স্ক্রিমিং উইথ রেজ, সে বিভিন্ন জিনিস ছুঁড়ে মারে এবং রাগে চিৎকার করতে থাকে। তাহলে প্রথম প্যারাগ্রাফ থেকে আমরা প্রিন্স চার্লসের স্বভাব সম্পর্কে জানতে পারলাম যে উনি অত্যন্ত বদমেজাজি এবং খুব খামখেয়ালি একজন মানুষ। ওনার ব্যক্তিগত স্টাফের কথা জানতে পারলাম এবং এইটাও জানলাম যে যখন ওনার স্টাফরা খুব ভালো কাজ করে, তখন তিনি তাদেরকে রাজকীয় মেমোতে বিভিন্ন জিনিস লিখে দেন। আবার যখন ওনার স্টাফরা ঠিকমতো কাজ না করে, তখন উনি অত্যন্ত বিরক্ত হয়ে তাদেরকে বকাঝকা করেন, ইভেন কাজ থেকেও বের করে দেন। মাঝে মাঝে তার হাতের কাছে যা থাকে সেটা উনি ছুঁড়ে মারেন এবং তাদের সাথে অনেক জোরে চিৎকার চেঁচামেচি করে কথা বলেন। এই পর্যন্ত কি ক্লিয়ার? আমরা সবাই বুঝতে পেরেছি? ইয়েস ম্যাম। জি ম্যাম। ফাইন, এবার পরের অংশ পড়াই। প্রশ্ন নিব, একবারে নিব, পড়াটা শেষ করি তারপরে একবারে প্রশ্নটা নিব, ঠিক আছে? এবার দেখেন, এইবার আমরা যে অংশটা পড়বো সেই অংশটার নাম হচ্ছে দ্য প্রাইভেট অ্যান্ড পাবলিক ম্যান। দ্য প্রাইভেট অ্যান্ড পাবলিক ম্যান। তাহলে আমাদের সবার আগে এই সাবটাইটেলটা বোঝা উচিত যে প্রাইভেট এবং পাবলিক ম্যান দিয়ে কি বোঝাতে চাচ্ছে। শাওন, আপনি কি বলতে পারবেন প্রাইভেট অ্যান্ড পাবলিক ম্যান দিয়ে কি বোঝাতে চাচ্ছে? আচ্ছা, রাকানুজ্জামান, আপনি কি বলতে পারবেন? Awesome. আচ্ছা ঠিক আছে। প্রাইভেট অ্যান্ড পাবলিক। প্রাইভেট হচ্ছে আপনার ব্যক্তিগত ম্যাম, সত্তা। তার ব্যক্তিগত জীবন এবং তার বাহিরে তিনি কেমন সেটা। এক্সিলেন্ট। প্রাইভেট অ্যান্ড পাবলিক বলতে আমরা এটি বোঝাচ্ছি, প্রাইভেট হচ্ছে তার ব্যক্তিগত জীবন আর পাবলিক ম্যান হচ্ছে আমরা বাইরে যে মানুষটাকে দেখতে পাই। তাহলে এইবার আমরা তার আভ্যন্তরীণ এবং বাহ্যিক দুটোটা রূপ সম্পর্কে জানবো। চার্লস ইজ এক্সেন্ট্রিক and he admits it. চার্লস অত্যন্ত খামখেয়ালি এবং উনি এটাকে স্বীকার করেন। He talks to trees and plants. সে গাছপালা এবং গুল্মলতার সাথে কথা বলেন। He wants to save wildlife but enjoys hunting, shooting and fishing. সে বন্যজীবনকে সংরক্ষণ করতে চায়, আবার সে শিকার করতে, শুটিং করতে অথবা মাছ ধরতে খুব পছন্দ করে। তা আমি এবার আপনাদের জন্য কি করলাম, এই ছবিগুলো একটু দিলাম। হান্টিং, যদি কারো কোনো সমস্যা থাকে দেখতে পাচ্ছেন যে উনি পশু শিকার করছে। শুটিং,
শুটিংটাও আমরা বুঝতে পারছি যখন কোনো জায়গায় দূরে লক্ষ্য স্থির করা থাকে এবং আপনি আপনার বন্দুকের গুলি দিয়ে ওই লক্ষ্যটাকে ভেদ করতে চান, শুটিং। তাহলে আমরা কি দেখতে পেলাম যে উনি বন্য জীবনকে সংরক্ষণ করতে চায়, আবার একই সাথে উনি বন্য প্রাণীকে শিকারও করে থাকেন। He dresses for dinner even if he is eating alone. যদি সে একাও রাতের খাবার খায় তারপরও সে অত্যন্ত সুন্দর করে ফর্মাল পোশাক পরে তারপরে সে খাবারটা খেতে বসে। He is a great socializer, poets, artists, sorry. He is a great socializer, এখানে থেমে যেতে হবে কারণ একটা ফুল স্টপ আছে। সে হচ্ছে অত্যন্ত সামাজিক একজন মানুষ। সোশ্যালাইজার মানে কি, যে সামাজিক গতিগুলোকে ত্বরান্বিত করে। So poets, artists, writers, broadcasters, politicians, actors and singers all eat at his table. উনি যখন খেতে বসেন তখন ওনার খাবার টেবিলে কিছু অতিথি থাকেন। সেই অতিথি হচ্ছে কবি, শিল্পী, লেখক, বিভিন্ন রকম প্রিন্ট মিডিয়ার সাথে পরিচিত যারা আছে, যুক্ত যারা আছে তারা, ব্রডকাস্টার, পলিটিশিয়ানস মানে হচ্ছে রাজনীতিবিদ, বিভিন্ন রকম চলচ্চিত্রের অভিনেতা অভিনেত্রী এবং গায়ক গায়িকারা ওনার খাবারের টেবিলে থাকে। Arriving at Highgrove, his family home on a Saturday afternoon in time for a stiff martini. Guests are entertained in the height of luxury. তাহলে আমরা এই লাইনটা একটু কঠিন মনে হচ্ছে আমার কাছে। Arriving at Highgrove, Highgrove কি হতে পারে আফসানা? ম্যাম বলতে পারবো না। চলেন দেখে ফেলি তাহলে হয়ে যায়। এই হচ্ছে হাইগ্রোভ। সো রাব্বি, আমরা কি হাইগ্রোভ দেখতে পাচ্ছি? তো এটা হচ্ছে তাদের একটা রাজকীয় বাসভবন, ঠিক আছে, যেখানে উনি প্রতি শনিবার যায়। এবং তারপরে একটা কথা বলা হয়েছে স্টিফ মার্টিনি, একবারে একটু দেখে যায়। স্টিফ মার্টিনি হচ্ছে হালকা পানীয় পানের যে উৎসবটা হয়। এই হচ্ছে চার্লস এবং এই হচ্ছে ওনার স্টিফ মার্টিনি। তাহলে এইবার লাইনটাকে আবার পড়ি। Arriving at Highgrove, his family home on a Saturday afternoon. So শনিবার দুপুরবেলা সে তার নিজেদের যে পারিবারিক বাসভবন আছে যেটা কিনা হাইগ্রোভে অবস্থিত, সেইখানে পৌঁছে in time for a stiff martini এবং একটা হালকা পানীয়র আয়োজনে সে পৌঁছায়। Guests are entertained, অতিথিদেরকে আপ্যায়ন করা হয় in the height of luxury, অত্যন্ত রাজকীয় ভাবে তাদেরকে আপ্যায়ন করা হয়। They are then sent on their way before lunch on Sunday, having been shown round his beautifully kept gardens. So, রবিবার দুপুরের আগে তারা আবার কি করে অতিথিদেরকে যার যার মতো করে বাসভবনে পাঠিয়ে দেয় এবং ইন দ্য মিন টাইম এই সময়ের মধ্যে তারা রাজকীয় বাগানটা ঘুরে দেখার সুযোগ পায়। The prince also entertains extravagantly at Sandringham, one of the queen's homes, at least twice a year. রাজপুত্র তার মায়ের যে রাজকীয় বাড়ি আছে যেটার নাম হচ্ছে স্যান্ড্রিংহাম, সেইখানে বছরে অ্যাটলিস্ট 2 বার খাবারের আয়োজন করে। তাহলে এখন একটু স্যান্ড্রিংহাম দেখে আসা দরকার। আসলে কি বাড়িটা রাজকীয় না? ডেফিনেটলি ম্যাম। আচ্ছা, সো এই রাজকীয় বাড়িতে সে বছরে 2 বার খাবারের আয়োজন করে। এরপরে কি বলছে দেখেন, there are picnic lunches on the beach, এর মধ্যে হয় সমুদ্রের পাড়ে গিয়ে দুপুরবেলা সবাই খাবার খাওয়া, expeditions to local churches, আশেপাশের যে ধর্মীয় উপাসনালয়গুলো আছে সেইখানে একটু ঘুরে দেখা, and lavish dinner with organic food from Highgrove, এবং হাইগ্রোভের থেকে সংগ্রহ করে আনা অত্যন্ত প্রকৃতিগত খাবারগুলো দিয়ে খুব মানসম্মত, ল্যাভিশ, খুবই মানসম্মত একটা রাতের খাবার আয়োজন করা হয়। কনভারসেশন ইজ লাইভলি, কথাগুলো বলা হয় খুবই প্রাণসম্মত বা প্রাণোচ্ছল ভাবে। বাট দ্য হিয়ার টু দ্য থ্রোন, হিয়ার মানে হচ্ছে উত্তরাধিকারী, বাট দ্য ইয়ার টু দ্য থ্রোন হ্যাজ টু বি কেয়ারফুল হোয়াট হি সেজ। কিন্তু ভবিষ্যৎ রাজাকে তার কথার ক্ষেত্রে খুবই সচেতন হতে হয়, বিকজ হি নোজ
only too well that anything he says in private may be repeated in public. কারণ সে খুব ভালো করেই জানে ব্যক্তিগতভাবেও সে যদি কোনো কথা বলে সেই কথাগুলো কি হয়ে যাবে, বাইরে সবাই এটা নিয়ে মুখরোচক গল্প তৈরি করবে। The future monarch মানে রাজা, ভবিষ্যৎ রাজা, that we don't see is a man of great humor. সে কিন্তু খুব হাস্যরসাত্মক বোধক কোনো মানুষ না। Who cares passionately about the state of British nation. কিন্তু সে ব্রিটিশ রাজতন্ত্র নিয়ে অত্যন্ত যত্নশীল and is devoted to his two children, William and Harry. তার দুই ছেলের প্রতি তার আদর এবং ভালোবাসা সীমাহীন। He is madly in love with his darling wife. সে তার রানী বা তার স্ত্রীর প্রতি অত্যন্ত ভালোবাসাপূর্ণ, which is how he refers to Camellia in public. এবং তার স্ত্রীকে আমরা সাধারণ মানুষ ক্যামেলিয়া নামে ডেকে থাকি বা বলে থাকি। বুঝতে পেরেছি আমরা? Yes, ma'am. থ্যাংক ইউ রফিকুল। পরের অংশটা পড়াতে পারবো না, দুঃখিত, তাহলে পুরো প্যাসেজটা শেষ করাতে পারবো না, কিন্তু এই জিনিসটা আমি অবশ্যই পড়াবো যেটা চার্লসের ক্যারেক্টার সম্পর্কে জানা দরকার। এভরিথিং এক্সেপ্ট দ্য টপ জব। রফিকুল কি বললাম? এভরিথিং সব আছে, এক্সেপ্ট ব্যতীত, কোনো কিছু ছাড়া। সেটা কি? দ্য টপ জব। আমরা জানি না টপ জব বলতে কি বোঝাচ্ছে। এটা কি অনেক উচ্চ পদস্থ কোনো চাকরি বাকরি কিনা? উই হ্যাভ নো আইডিয়া। তো চলেন পড়ে দেখি। এরকম মনে হচ্ছে। রাজার কি আর কোনো উচ্চ পদস্থ চাকরির দরকার আছে? পড়ি চলেন। Since his second marriage, Prince Charles has everything he wants except as Diana, who was killed in a car accident in 1997, used to call the top job. So top job বলতে কাকে বোঝানো হচ্ছে মাইদুল? ডায়ানাকে স্যার ম্যাম। গুড, প্রিন্সেস ডায়না। আমরা সবাই জানি প্রিন্সেস ডায়না ছিল চার্লসের প্রথম স্ত্রী, যাকে সে অত্যন্ত ভালোবেসে বিয়ে করেছিলেন। কিন্তু যে কোনো কারণেই হোক একটা পর্যায়ে প্রিন্সেস ডায়না কি করে না, চার্লসের কাছ থেকে ডিভোর্স নিয়ে নেয়। পরবর্তীতে 1997 সালে ফ্রান্সে একটা কার অ্যাক্সিডেন্টে উনি মারা যান। ঠিক আছে, সো এটাই বলছে যে উনি ওনার দ্বিতীয় বিয়ের পর থেকে উনি জীবনে যা চেয়েছেন সব পেয়েছেন, শুধুমাত্র তার প্রথম স্ত্রী ডায়নাকে ছাড়া, যাকে উনি মূলত দ্য টপ জব হিসেবে আখ্যায়িত করতেন। রফিকুল, আপনি কি জবাব পেয়েছেন? জি ম্যাডাম, পেয়েছি। Fine. Yet, despite not being on the throne, he has worked hard to accomplish so much. যদিও এখন পর্যন্ত সে রাজকীয় সিংহাসনে বসে নাই, কিন্তু তাকে কি করতে হয়? তার কাজের জন্য প্রচুর পরিশ্রম করতে হয়। He is concerned about the state of the country he loves. তার ভালোবাসার দেশের প্রতিটি জিনিস সম্পর্কে সে সচেতন, and shows his frustration that the governments do little to tackle those problems about which he feels so strongly. এবং সে খুবই বিরক্ত যে তার দেশের সরকার যতটুকু কাজ করা দরকার ততটুকু কাজ আসলে করছে না। The Prince of Wales has his own food company, Duchy Originals. প্রিন্স অফ ওয়েলসের নিজস্ব একটা খাদ্য উৎপাদন প্রতিষ্ঠান রয়েছে, যেটার নাম হচ্ছে ডাচি অরিজিনালস। বিথি, 41 মিনিট পরে আমার ক্লাসে জয়েন করলে আমি খুব কষ্ট পাই। সপ্তাহে একদিন 1.5 ঘন্টা ক্লাস নেই, আপনাদের সময় মতো আসতে হবে। It originally sold biscuits, but it is now expanding to become one of the Britain's best known and most successful organic brands, with over 200 different products, including food, drinks, and hair and body care products. একটা সময় এই প্রতিষ্ঠানটা শুধুমাত্র বিস্কিট উৎপাদন করত, কিন্তু এখন এই প্রতিষ্ঠানটা প্রায়
ইংল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে এবং এটা কি করছে এখন 200-রও বেশি অর্গানিক পণ্য মানে প্রকৃতি থেকে সংগ্রহকৃত উপাদান দিয়ে প্রস্তুতকৃত পণ্য বিক্রি করছে। এর মধ্যে আছে সবই হচ্ছে প্রায় খাবার, পানীয় এবং শরীর এবং হচ্ছে যত্ন নেওয়ার জন্য কিছু পণ্য বা প্রসাধনীয় বিক্রি করছে। চার্লস, well intentioned, hard-working, conservative, and old-fashioned, continues to do his duty as he sees it. কতগুলো অ্যাডজেক্টিভ ব্যবহার করেছেন, এগুলোকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ। কি কি আবার ব্যবহার করেছেন? ওয়েল ইন্টেনশন মানে তার লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে স্থির। হার্ড ওয়ার্কিং মানে হচ্ছে কঠোর পরিশ্রমী। কনজারভেটিভ মানে হচ্ছে কি একটু, কনজারভেটিভ অর্থ কি? মাইদুল? ম্যাম রক্ষণশীল। রক্ষণশীল, এক্সিলেন্ট। ওল্ড ফ্যাশন মানে হচ্ছে যে একটু সনাতন প্রথাকে মেনে চলতে পছন্দ করে। কন্টিনিউস টু ডিউটি অ্যাজ হি সেজ ইট, সে সব সময় তার কাজগুলো ওইভাবে করে যায় যেভাবে সে দেখতে চায়। বাট হি ইজ নো লঙ্গার অ্যালোন, কিন্তু সে একা না। ওয়ান ডে হি উইল বি কিং, একদিন সে হবে ইংল্যান্ডের রাজা। অ্যান্ড হিজ ডার্লিং ক্যামেলিয়া উইল বি HRH, the princess consort. HRH মানে কি? হিজ রয়্যাল হাইনেস। এখানে যদি ক্যামেলিয়া থাকে তাহলে হবে ম্যাম হার রয়্যাল হাইনেস। না, এখানে কিন্তু ক্যামেলিয়ার হচ্ছে পরবর্তী অ্যাডজেক্টিভটুকু আপনাকে বলতে হবে। HRH কিন্তু হিজ রয়্যাল হাইনেস কে ইন্ডিকেট করবে। তারপরে আপনি কি বলবেন? দ্য প্রিন্সেস কনসোর্ট, এটা হবে তার উপাধি। আর এখানে একটা কোশ্চেন থাকে ম্যাম, অবশ্যই। আমরা অনেক সময় দেখি যে ম্যাজেস্টি বলা হয়, আর ম্যাজেস্টি, হিজ ম্যাজেস্টি, আর এই হাইনেস, এই দুটোর ভিতরে ডিফারেন্সটা কি? কোনো ডিফারেন্স? হাইনেস শব্দটা শুধুমাত্র হচ্ছে রাজা বা রানীর ক্ষেত্রে ব্যবহার করা হবে, আর ম্যাজেস্টি শব্দটা রাজা রানী ছাড়াও যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে আছে তাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে। ফর এক্সাম্পল একজন ডিউক, তখন আপনি ম্যাজেস্টি বলতে পারবেন। তারপরে হচ্ছে অত্যন্ত বড় কোনো স্কুলের একজন প্রিন্সিপাল, ঠিক আছে, যাকে হচ্ছে বিচারের ভার দেওয়া যায়, কোনো একজন বিচারককে আপনি হিজ ম্যাজেস্টি বলতে পারবেন। এইবার আমরা কিছু প্রশ্নের উত্তর মুখে মুখে করে ফেলবো খুব দ্রুত। যাকে জিজ্ঞেস করব মানে যে জবাব দিতে পারবে সেই আনসার করার চেষ্টা করবেন। পার্ট 1 থেকে প্রথম কোশ্চেন, হোয়াট গিভস ইউ দ্য ইমপ্রেশন দ্যাট চার্লস ইজ এক্সট্রিমলি ওয়েলদি? What gives you the impression that Charles is extremely wealthy? চেষ্টা করেন কোন কথা থেকে আপনার মনে হলো প্রিন্স চার্লস হচ্ছে অতিরিক্ত ধনী। প্রথম অংশটা ভালো করে দেখে বোঝার চেষ্টা করেন আপনার কি জন্য মনে হচ্ছে যে উনি অত্যাধিক ধনী। তাড়াতাড়ি আনসার করেন। ম্যাম বিকজ হি হ্যাজ অ্যান enormous private staff. বাংলা বললে হবে না, এটা ইংরেজি কোর্স। একজন কথা বলেন। ম্যাম বিকজ হি হ্যাজ অ্যান enormous private staff. এক্সিলেন্ট। প্রাইভেট স্টাফ বলে কি থেমে যাবেন নাকি কয়েকটা রেফারেন্স দিবেন? Ma'am, such as secretaries, deputy secretaries, press officers, 4 valets, 2 butlers, housekeepers. আচ্ছা ফাইন, থ্যাংক ইউ আফসানা। ঠিক আছে, এখন আমরা আজকে একটা ব্যাপার শিখি। আমরা যদি কোশ্চেনের আনসারে ভালো মতো নাম্বার পেতে চাই তাহলে আনসার থেকে কোশ্চেন থেকেই আনসার শুরু করতে হবে। কোশ্চেন থেকেই আনসার শুরু করতে হবে। তাহলে আপনি কিভাবে শুরু করতে পারেন? দ্য ইমপ্রেশন দ্যাট চার্লস ইজ এক্সট্রিমলি ওয়েলদি, তাহলে এখান থেকে ইউ দিয়ে কোশ্চেনটা করেছে, আপনি ইউর পরিবর্তে আই ব্যবহার করেন। I get the impression that Charles is extremely wealthy. এইবার কোনো একটা কানেক্টর জুড়ে দেন। By reading, কি পড়ে পেয়েছি কোন অংশটা? পার্ট 1। তাহলে আপনার আনসারটা সাজানো হবে। তাহলে চলেন আমরা আবার চেষ্টা করি আমরা কিভাবে সাজাতে পারি। যে by reading the part 1 of the report, I get the impression that Charles is extremely wealthy.
এরপরে আমরা কি বলতে পারি, he has an enormous private staff, for example, অথবা such as, অথবা for instance, secretaries, deputy secretaries, 4-5টা এক্সাম্পল দিবেন, তাহলে বোঝা যাবে যে না উনি আসলে এক্সট্রিমলি ওয়েলদি। 2 নাম্বার কোশ্চেন, আমি যে স্ট্র্যাটেজি শিখিয়েছি ওটাকে ফলো করবেন। হাফসা 2 নাম্বার প্রশ্নের জবাব দিবেন। What happens to his staff if they do well? হাফসা, আপনি কি শুনতে পাচ্ছেন? জি ম্যাম। হ্যাঁ বলেন, কি হবে? What happens to his staff if they do well? এখানে আনসারটা আছে। দেখেন বাবা, আপনারা চেষ্টা করেন, চেষ্টা না করলে তো পারবেন না। What happens to his staff if they do well? তাহলে আমরা if দিয়ে শুরু করি। if সাবজেক্ট কে, সাবজেক্ট হচ্ছে স্টাফ। এখন নির্দিষ্ট করে দিচ্ছেন, এখানে কি বলবেন? if the staff, if হ্যাঁ the আপনি staff চেষ্টা করেন do তো। well, if the staffs do well, the king praise them, and if they are not good at their work, কি বলে, এই যে দেখেন এখানে স্পষ্ট দিয়েছে if the staff do well, আপনি কি করলেন? ইফটাকে সামনে বসালেন, if the staff do well, তারপরে কি করে? উনি একটা রয়্যাল মেমো প্রেজ করে দেয়, তাহলে প্রিন্স চার্লস প্রেজড ইন আ রয়্যাল মেমো, তাহলে if the staff do well, he received a royal memo by Prince Charles, তাহলে অনেক সুন্দর হবে। if the staff do well, যদি তার স্টাফ ঠিকমতো কাজ করে, he received a royal memo by Prince Charles, সে একটা রয়্যাল মেমো পায় যেটা তাকে কি করে? প্রিন্স চার্লস তার উদ্দেশ্যে লিখে থাকে। চেষ্টা করতে হবে। পার্ট 2 থেকে এবার কোশ্চেন করব, ঠিক আছে? এই কোশ্চেনটা করব, হোয়াট ইজ দ্য প্রাইভেট সাইট অফ প্রিন্স চার্লস? হোয়াট ইজ দ্য প্রাইভেট সাইট অফ প্রিন্স চার্লস? যে খুশি জবাব দেন। হোয়াট ইজ দ্য প্রাইভেট সাইট অফ প্রিন্স চার্লস? ম্যাম আমি বলবো? আপনি চেষ্টা করেন। আচ্ছা, Prince Charles is eccentric and he admits it. এটা এখানে বলা, আমি জাস্ট আমার মতো করে বলি যে His Royal Highness admits that he is eccentric and he loves nature and wildlife. He enjoys hunting as well as shooting and fishing, and he is polite at dressing, and he is well known. Even he is well known for his politeness, even if he is eating alone. ওকে, সো আপনার জন্য আমরা সবাই হাততালি দিব। সুন্দর একটা হাততালি হয়ে যাক সবাই মিলে। কেন? কোশ্চেনটা একটু জটিল ছিল। পাবলিক মানে কি? পাবলিক মানে বলতে আমরা বুঝিয়েছি যেটা সবাই দেখতে পাচ্ছে, আর প্রাইভেট মানে কি? যেটা আপনার ব্যক্তিগত সত্তা। এই ব্যক্তিগত সত্তার কথা কোথায় বলেছে? প্রথম লাইনে বলেছে যে উনি অনেক খামখেয়ালি। দ্বিতীয় লাইনে এটাকে আরো সুন্দর করে বলেছে যে উনি বন্য প্রাণীকে সংরক্ষণ করতে চায়, অথচ উনি পশু শিকার করতে পছন্দ করেন। তাহলে আমরা কি বলতে পারবো? আমরা বলতে পারবো এখান থেকে যদি আমরা কালেক্ট করে নেই, ঠিক আছে, দ্য প্রাইভেট সাইড অফ প্রিন্স চার্লস ইজ হিজ এক্সেন্ট্রিক নেচার। অনেক সুন্দর হবে যদি এই শব্দটা দিয়ে দেন, দ্য প্রাইভেট সাইড অফ প্রিন্স চার্লস ইজ হিজ এক্সেন্ট্রিক নেচার হুইচ ইজ অ্যাডমিটেড বাই হিমসেলফ, which is admitted by himself, যেটা উনি নিজে স্বীকার করছেন। তারপরে কি বলবো আমরা? he wants to save wildlife but enjoys hunting। বাকি দুটো দেওয়ার দরকার নাই, ওটা eccentric nature না। eccentric nature কোনটা? he wants to save wildlife but enjoys hunting। সে জাফর, একটু খেয়াল করেন, সে বন্যপ্রাণী সংরক্ষণ করতে চায়, আবার সে কি করতেছে? সে একাই হচ্ছে শুটিং এ মানে হান্টিং এ চলে যাচ্ছে। আবার আমরা যখন
খেতে বসি বাসায়, তখন কিন্তু আমরা ভালো জামা কাপড় পরে খেতে বসি না, কিন্তু এই ভদ্রলোক যদি একাও খায় তারপরে কিন্তু সে ফর্মাল ড্রেসে খেতে বসে। সো এইটাকেও আমরা ইনক্লুড করতে পারি। সো he dresses for dinner even if he is eating alone. Clear? আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। আর কেউ কি বুঝতে পেরেছেন? জি ম্যাম। Yes, ma'am. জাফর, আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন? মিজান? ম্যাম শিওর শুনতে পাচ্ছি ম্যাম, কিন্তু শুয়ে হাসির কথা বলি, নেভার মাইন্ড ম্যাম, বাংলায় বলি। ওনার গল্প শুনে মনে ম্যাম সত্যি উনি অর্ধেক পাগল, কারণ ওনার যে জীবন বৃত্তান্ত শুনলাম, আরে মুশকিল, কি পরিস্থিতি। আমি পুরো খেলাই শুনতেছি, কিন্তু ওনার মনে হচ্ছে অর্ধেক পাগল উনি। আর কাউকে বললেন না, ঠিক আছে? উনি কিন্তু ভবিষ্যৎ ইংল্যান্ডের রাজা, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, আগের কালে তো এই ধরনের হইতো। আচ্ছা ফাইন, তাহলে এখন আমি কিছু বাড়ির কাজ দিব। সবাই খেয়াল করেন। নাম্বার 5 হচ্ছে আপনাদের বাড়ির কাজ। এখানে কিছু ভোকাবুলারি দেওয়া আছে, কিছু অ্যাডজেক্টিভ দেওয়া আছে, এখান থেকে বের করতে হবে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। লিজা, আমি বাড়ির কাজ কি দিয়েছি? এখান থেকে কতগুলো অ্যাডজেক্টিভ থেকে বের করতে হবে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, তারপরে এইগুলো দিয়ে একটা করে সেন্টেন্স লিখতে হবে। জি ম্যাম। ম্যাম আবার একটু যদি বলতেন। আমি অবশ্যই আবার বলবো বাবা, আপনারা খেয়াল করেন, এই যে দেখেন 5 নম্বরে সুন্দর একটা ভোকাবুলারি বক্স দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? এখানে অনেকগুলো শব্দ আছে, হার্ড ওয়ার্কিং, ব্যাড টেম্পার, স্পয়েলড, এক্সেন্ট্রিক, ওল্ড ফ্যাশন, এরকম অনেকগুলো শব্দ আছে। তা এই শব্দগুলো কোনোটা হচ্ছে পজিটিভ অর্থে ব্যবহৃত হয়েছে, কোনোটা নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়েছে। আপনাকে প্রথমে খুঁজে বের করতে হবে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। এরপরে কি করতে হবে, প্রত্যেকটা দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে হবে। যেমন হার্ড ওয়ার্কিং, উপরে স্পষ্ট লেখা পজিটিভ। এরপরে দেখেন হার্ড ওয়ার্কিং দিয়ে সেন্টেন্স লিখেছে, হি পারফর্মস আ লট অফ রয়্যাল ডিউটিস অ্যান্ড ডাজ চ্যারিটি ওয়ার্ক। সো আপনি কি করবেন, এই হার্ড ওয়ার্কিংটাকে ইলাস্ট্রেট করবেন, অথবা হার্ড ওয়ার্কিং দিয়ে আমার জন্য একটা সেন্টেন্স রেডি করবেন। আমি আগামী ক্লাসের শুরুতেই এই পড়াটা জিজ্ঞেস করব। আই রিপিট, আমি আগামী ক্লাসের শুরুতেই এই পড়াটা জিজ্ঞেস করব, তারপরে আমি ক্লাস শুরু করব। আমি এটা কি মেইলে সেন্ড করব? না, আপনি সেন্ড করতে হবে না। অন্য সময় হলে অবশ্যই সেন্ড করতে বলতাম, কিন্তু আসলে আমার প্রায় 10টা কোর্স, আমি সময় পাই না। ঠিক আছে, এইবার আমরা আমাদের পরের অংশে চলে যাব আজকের ক্লাসে। আমরা অলরেডি একটা লেটার লেখা শিখে গিয়েছি, তবে এবার আসেন আপনাদের ফিডব্যাকটা দেব যে আপনারা আমাকে যে চিঠিগুলো লিখে পাঠিয়েছেন সেটা সম্পর্কে আমি কিছু কথা বলবো। একটা মিনিট সময় দেন আমাকে, আমি একটু বের করে নেই। 116, 113, পেজ নাম্বার 66 এবার চলে আসলো কিভাবে? 109। একটা মিনিট, আমাকে একটা মিনিট সময় দেন, আমি রাইটিং এর যে পার্টটা পড়াবো একটু বের করে নেব। আচ্ছা, যারা আমার কাছে লিখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ, এবং আপনাদের ব্যাচ থেকে যে এত স্টুডেন্ট আমার কাছে চিঠি লিখবে এটা আমার ধারণা ছিল না। ঠিক আছে, সো আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা লিখেছেন। হাতে গোনা 2 থেকে 3টা চিঠি আমি পেয়েছি যারা আমাকে বই থেকে লিখে পাঠিয়েছেন।
দেখেন আপনারা এই কোর্সটা তো টাকা দিয়ে করছেন, এবং আপনাদের পারপাসটা হচ্ছে যেন এট দ্য এন্ড অফ দ্য কোর্স ইউ ক্যান লার্ন সামথিং। আপনি যদি বই থেকে কপি করেন, আমি হয়তো আপনাকে রিমার্ক দিলাম যে খুব ভালো, তো খুব ভালোতে তো লাভ হবে না। আপনার ভুলগুলো বের করার এখনই উপযুক্ত সময়। ইট ইজ ফাইন, ইট ইজ হাই টাইম ইউ ফাউন্ড ইউর ওন ফল্টস। এখনই আপনার উচিত আপনার ভুলগুলিকে সংশোধন করা। আমি চেষ্টা করেছি এই পর্যন্ত যতগুলো চিঠি পেরেছি জবাব দিতে, যাদের ইমেইলের রিপ্লাই আমি এখনো দেইনি, আপনারা সবাই রিপ্লাই পাবেন, ঠিক আছে? আপনারা সবাই রিপ্লাই পেয়ে যাবেন। আমি চেষ্টা করেছি কিছু কিছু ভুল ধরে দেওয়ার জন্য। আসলে এগুলোকে আমরা ভুল বলবো না, এগুলো হচ্ছে যে আমাদের একটু সংশোধন প্রয়োজন। হ্যাঁ, ভুল শব্দটা শুনতে কেমন যেন লাগে। আপনারা ইঞ্জিনিয়ারিং করছেন, আপনারা সমাজে অনেক ভালো ভালো প্রতিষ্ঠানে অনেকে চাকরি করছেন, অনেকেই লিখেছেন, তবে কিছু কমন মিস্টেক সবার লেখাতে পেলাম। সেটা হচ্ছে ক্যাপিটালাইজেশন, পাংচুয়েশন এবং হচ্ছে গ্রামার মিস্টেক। এগুলো কিভাবে সলভ হবে যদি আমরা রেগুলার লিখি? আপনারা সবাই প্রতিদিন ডায়েরি লেখার অভ্যাস করেন। রাইট আ সিঙ্গেল পেজ। আপনি প্রতিদিন অ্যাটলিস্ট একটা পেজ পড়ে হলেও লিখেন ইংরেজিতে, আজকে সারাদিনে কি করছেন এইটাই লিখেন। হ্যাঁ, যেমন আফসানা, আমি আপনাকে আজকে কি পড়ালাম? রয়্যাল হাইনেসকে নিয়ে পড়ালাম, হিজ রয়্যাল হাইনেস। আপনি এটার উপরে লিখেন। আপনার মেয়ে হয়তো আজকে খুব সুন্দর একটা কাজ করেছে, খেলতে গিয়ে পড়ে গিয়েছে, এটার উপরে লিখেন। আপনি হয়তো বাইরে বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছেন, এটার উপরে লিখেন। না লিখলে কখনোই আপনার প্রবলেম সলভ হবে না। এখন চিঠিটা সম্পর্কিত যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন। একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আপনি যে চিঠিটা দেখিয়েছিলেন সেটা হচ্ছে এক পেজে লেখা, তো আমরা তো বরাবর চিঠি দেখা যায় এক পেজ থেকে অপর পেজে মানে দিয়েছি, তো সেক্ষেত্রে কি কোনো প্রবলেম আছে? আচ্ছা, আফসানা ধন্যবাদ, একটা গুরুত্বপূর্ণ তথ্য মনে করিয়ে দিয়েছেন। এটা ইনফর্মাল লেটার। আপনি এক পেজ থেকে আরেক পেজে যান, মাঝখান থেকে শুরু করেন, শেষ থেকে শুরু করেন, কোনো ঝামেলা নেই, কারণ এটা ইনফর্মাল। কিন্তু ফর্মাল লেটার যখন পড়াবো তখন স্পষ্টই বলে দিব যে এটা কোনোভাবেই এক পেজ থেকে আরেক পেজে যাবে না, কোনোভাবেই যাবে না। দ্বিতীয় কথা হচ্ছে, দুইজন আমার কাছে চিঠি শেষে খাম এঁকেছেন, প্লিজ ডোন্ট ডু দ্যাট। এগুলো এখন আর করবেন না। এটা আমরা যখন স্কুলে পড়েছি তখন আমাদেরকে শেখানো হতো যে একটা চিঠি 6টা অংশ, তুমি যদি একটাও বাদ দাও তাহলে কি হবে, তোমার নাম্বার কাটা যাবে। হ্যাঁ, আই ওয়াজ টট দ্যাট when I was a student of school. কিন্তু এটা তো ইনফর্মাল লেটার, এটার সাথে আপনারা যে লেভেলে আছেন এই লেভেলে খাম আঁকার কোনো সম্পর্ক নাই। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্য স্যালুটেশন, যে আপনি যাকে লিখছেন ঠিক মতো তাকে অ্যাড্রেস করতে পারছেন কিনা। আরেকটা ব্যাপার, জয় আপনি এতক্ষণ কোথায় ছিলেন? জয় আপনি কি শুনতে পাচ্ছেন? ইয়েস ম্যাম। আপনি কখন জয়েন করেছেন? একটু লেট করে জয়েন করছি, আমার ইন্টারনেট ছিল না, কারেন্ট চলে গেছিল। আচ্ছা ঠিক আছে বাবা, সেই ক্ষেত্রে আপনি যেহেতু সিআর, আপনি হাফসা, বাঁধন, মিজান, আপনারা যারা সিআর আছেন তারা আমাকে একটা মেসেজ দিয়ে রাখবেন। আপনারা কোনোভাবে পরে জয়েন করতে পারবেন না, এবং আমি আপনাদেরকে ডাকলে পাই না, এটা খুব খারাপ। আপনি কিন্তু আমার কাছে লিখে পাঠান না, আপনি কি লিখে চিঠিটা লিখে পাঠিয়েছেন? না ম্যাম, আমার দাদি মারা গেছিল রিসেন্টলি, ওই সময় আপনি অ্যাসাইনমেন্টটা দিয়েছিলেন, যার কারণে আমি আর কি আচ্ছা জমা ফাইন, দিই। ঠিক আছে, কোনো ব্যাপার না। আমরা অত্যন্ত দুঃখিত। আল্লাহ আপনার দাদি ভালো থাকুক, আমরা সেই প্রার্থনা করি, কিন্তু আপনি সময় করে চিঠিটা লিখে পাঠাবেন, ঠিক আছে? আচ্ছা ফাইন, এইবার চলেন, সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ম্যাডাম, দেখতে পাচ্ছি। রফিকুল, আজকে আমি পড়াবো কমপ্লিটিং স্টোরি। কি পড়াবো? কমপ্লিটিং স্টোরি, কিভাবে একটা স্টোরি বর্ণনা করতে হয়, ঠিক আছে? তা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জন্য একটা স্টোরি এখানে দেওয়া আছে। স্টোরির নাম হচ্ছে দ্য ফার্মার অ্যান্ড হিজ সন্স। দ্য ফার্মার অ্যান্ড হিজ সন্স, এবং মজার ব্যাপার হচ্ছে এখানে আবার গ্যাপ দেওয়া আছে।
এই গ্যাপে কি বসবে সেগুলো আমি এখানে দেওয়া আছে। হৃদয় খেয়াল করেন, A B C D E F। ম্যাম এটা বইয়ের কত পেজে আছে যদি একটু বলতেন। 104 নম্বর পৃষ্ঠা। ওকে ম্যাম। এবার কাইন্ডলি সবাই মনোযোগ দেন, আমরা না হলে শেষ করতে পারবো না। আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের এই গল্পটার মাঝখানে গ্যাপ দেওয়া আছে। এই গ্যাপের ভিতরে এই 6টা অপশনের যে কোনো 6টা অপশনে বসবে বিভিন্ন জায়গায়। তাহলে আমি আপনাদেরকে 2 মিনিট সময় দিচ্ছি। এই 2 মিনিটের ভিতরে আপনারা অপশনগুলো পড়বেন, গল্পটা পড়বেন। তারপরে 1 থেকে 6 পর্যন্ত 6টা অপশন বসাবেন। তারপরে এবার আমি আপনাদের পড়াবো। হৃদয়, আপনি কি বুঝতে পেরেছেন? আচ্ছা, যদি কেউ না বোঝেন প্রথমটা আমি বলে দিচ্ছি, দেখেন, once there was an old dying farmer। তাহলে এখানে কিছু একটা বসবে। প্রথমটা কি বলছে? who had worked hard in his vineyard all his life। Excellent. Who had worked hard in his vineyard all his life। যে তার আঙ্গুর বাগানে সারা জীবন কাজ করে গিয়েছেন। তাহলে 1 এর ক্ষেত্রে আমরা কি লিখবো? বি। 1 এর ক্ষেত্রে কি লিখবো? বি। তা এইভাবে আপনারা এটা ফিল আপ করেন। এটার জন্য আমি আপনাদের 2 মিনিট সময় দিচ্ছি। হারি আপ। মামুন ভাই আছেন? আমাদের মেকানিক্যালের মামুন ভাই আছেন? মিজান, রোল নাম্বার কি দেওয়া লাগবে না অটো অটো হবে কোনটা? রোল নাম্বারের বিষয়ে পরে কথা বলবো, আমাদের সাথে পরে মিটিং আছে। আপনার ক্লাস শেষ হলে তারপর মিটিং আছে। মিটিং এর পরে আমরা ডিসাইড করবো এই ব্যাপারটা আসলে ইংলিশ ক্লাস পুরো কন্টিনিউ করবো কিনা। এখানে হিসাব আছে। এই ধৈর্য ধরে 5টার সময় শুক্রবার প্রতিদিন ক্লাস করা এটা বিশাল একটা মুশকিল কথা, বুঝলেন? পরে বলবো এই ব্যাপারে। আচ্ছা ঠিক আছে। না আসলে মিজান ভাই মুশকিলটা ফ্যাক্ট না, মেইন ফ্যাক্ট হচ্ছে যে এটা আমরা করে আসছি, এটা আমরা করছি। হ্যাঁ সেটাই তো। পরে ডিসকাস করেন। হ্যাঁ এখন না। এটা পরবর্তীতে আলোচনা করো। এটা যেহেতু আমরা করছি, এটার জন্য আবার আমাদের সময় যাচ্ছে, তারপরে আবার আমাদের এটার জন্য হ্যাসেল দিতে হচ্ছে। ওকে ফাইন, চলেন তাহলে আমরা সলভ করে ফেলি। হ্যাঁ, সো দেয়ার ওয়াজ ওয়ান্স অ্যান ওল্ড ডাইং ফার্মার, যার সাথে আমরা কি মিলিয়েছি? হু হ্যাড ওয়ার্কড হার্ড ইন হিজ ভিনিয়ার্ড অল হিজ লাইফ। তাহলে একদা কি ছিল? একজন বয়স্ক ফার্মার ছিল যে মৃত্যু শয্যায়, এবং যে তার সারা জীবন কি করেছে? তার আঙুর খেতে কাজ করেছে। Before he died, he wanted to teach his 3 sons how to be good farmers.
সো মারা যাওয়ার আগে সে চিন্তা করলো যে সে তার ছেলে মেয়েদেরকে শিখাবে, কি ছেলেদেরকে 3 ছেলেকে শিখাবে যে কিভাবে ভালো চাষি হওয়া যায়। So he called them to his bedside and said, জি বলেন। রাফসান বলেন, আমি বুঝতে পারিনি আপনার কথা। না ম্যাডাম, টিপ লাগে আছে, টিপ লাগতেছে ম্যাডাম। আচ্ছা, তো আমরা কি বললাম যে so he called them to his bedside and said, my boys, I have an important secret to tell you. তো সে তার খাটে তার ছেলেদেরকে ডেকে বলল যে আমার ছেলেরা, তোমাদেরকে আমার খুব গুরুত্বপূর্ণ গোপন একটা কথা বলার আছে। এই যে ছবিটা দেখেন, এই যে 1 ছেলে, 2 ছেলে, 3 ছেলে এবং বাবা কথা বলছে। There is greater treasure buried in the vineyard. ট্রেজার মানে গুপ্তধন। এই যে গুপ্তধন আমরা দেখতে পাচ্ছেন আপনারা এখানে, যে মানি, রত্ন, জহরত আর অনেক কিছু দেখা যাচ্ছে, যে আমার আঙুর খেতে কিন্তু গুপ্তধন লুকানো আছে। Promise me that you will look for it when I am died. সো আমাকে প্রমিস করো যে আমি যখন মারা যাব তখন তোমরা কি করবে, এটা কি খুঁজে বের করবে। The sons gave their promise and dash. মিজান, আপনি বলেন 2 নম্বরে কোনটা বসবে? As soon as their father had died. Excellent. জাবেদ, তাহলে আমরা কি বসালাম 2 নম্বরে? The sons gave their promise and as soon as their father had died, they began looking for the treasure. কি সুন্দরভাবে গল্পটাকে সাজিয়েছে। as soon as মানে কি, একটা কাজ আরেকটা কাজের সাথে সাথে শুরু হওয়া। দুইটা কাজ যখন পাশাপাশি হবে, খুব অল্প বিরতিতে যখন দুইটা কাজ হবে, তখন আমরা কি ব্যবহার করব? as soon as। তাহলে the sons gave their promise, ছেলেরা তার বাবাকে প্রতিজ্ঞা করলো, and as soon as they began looking for the treasure, এবং তার সাথে সাথে কি করলো, তারা গুপ্তধন খোঁজা শুরু করলো। They worked very hard in the hot sun. তারা এই প্রখর সূর্যতাপের নিচে খুব কঠোর পরিশ্রম করলো। তারপরে কি হবে? D. And while they were working, they And thought while about they are working, what their they father thought about what their father had said. আবার বলতে হবে, আমি বুঝতে পারি নাই। And while they were working, they thought about what their father had said. এক্সিলেন্ট। তাহলে 3 নম্বরে বোধহয় আমরা এটাই বসাতে পারি। তারপর আমি একটু আগে অপশনগুলো দেখে নেই। Worked hard, their father meant by great treasure because they felt all works. Fine. ঠিক আছে, সো আমরা কি দেখতে পাচ্ছি, they worked very hard in the hot sun and while they were working, খেয়াল করেন while এর পরে কিন্তু ing বসে, and while they were working they thought about what their father had said. সো তারা কি করলো, কঠোর প্রখর সূর্যের নিচে কাজ করতে লাগলো এবং কাজ করতে করতে বারবার শুধু বাবা কি বলে গেছে এটাই চিন্তা করতে লাগলো। They pictured boxes of gold coins, diamond necklaces and other such things. এবং কল্পনাতে বারবার কি ভেসে উঠলো, কল্পনাতে বারবার স্বর্ণের মুদ্রা, হীরার আংটি, এরকম জিনিসপত্র, দামি দামি জিনিস ভেসে উঠলো। ডি নাম্বারটা কি হবে? 4 নাম্বারটা। Soon Soon they had dug had up every inch of the vineyard. না ম্যাম, এখানে বসবে what their father had meant by the great treasure. আহমেদ, একটু বোধহয় ভুল হচ্ছে। এখানে তো গ্রেট ট্রেজার বলা হয়েছে, আর সেন্টেন্সের আগে তো ম্যাম অলরেডি বলা হয়েছে যে ডায়মন্ড নেকলেস, আদার সাচ থিংস। এখন আপনি কি বলবেন? তারা মনে মনে চিন্তা করছে, খোঁচানো শুরু করছে, তাহলে কি তারা পুরো জমিটাকে চাষ করে ফেলছে, তারপরে বলবেন না? তার বাবা কি বোঝাতে চাইছে এটা তো আপনি পরে বুঝবেন। তাহলে এখন আপনাকে কি বলতে হবে? এখন এখানে বলবে এফ নাম্বারটা, soon they had dug up every inch of the vineyard.
ইয়াস। সো তারা কি করলো খুব দ্রুত তারা তাদের আঙুর ক্ষেতের ভিনিয়ার্ড আঙুর ক্ষেত পুরো 1 ইঞ্চি জায়গাও বাকি রাখলো না ট্রেজার খুঁজতে গিয়ে এতটাই খনন করলো যে 1 ইঞ্চি জায়গা তারা বাকি রাখলো না বাট এটার সাথে দেখেন কি সুন্দরভাবে কানেক্টরস যোগ করা হয়েছে বাট দে ফাউন্ড নট আ সিঙ্গেল পেনি কিন্তু তারা কোনো জায়গায় একটা পয়সাও খুঁজে পেল না দে ওয়ার ভেরি আপসেট তাদের খুব মন খারাপ হলো এইবার মন খারাপ যেহেতু হয়েছে কারণ বলতে হবে আপনাকে তাহলে কারণ বলেন জাভেদ কি হবে What their father had because they meant felt by that the all their work hard sorry এক্সিলেন্ট because they বিকজ felt আমি that বলেছি all কারণ বলতে their হবে hard work had been for nothing. Had excellent what their so father because they felt that all their hard work had been for nothing তাদের খুব মন খারাপ হলো কারণ তারা বুঝতে পারলো যে তাদের এত পরিশ্রম পুরাটাই ব্যর্থ হয়েছে however যাই হোক নতুন কিছু আনবেন টার্ন করবেন a few months later the grapes started to appear on the vines so কিছুদিন পরে আমরা দেখতে পাবো যে আঙুর ক্ষেতের ভিতরে আঙুর আসা শুরু করলো their grapes were the biggest and best in the neighborhood and they sold them for a load of money তাদের আঙুরটাই ছিল এই পুরো বাগানের ভিতরে সবচেয়ে বড় এবং সবচেয়ে সুস্বাদু এবং তারা এগুলো প্রচুর টাকাতে বিক্রি করলো নাও দ্য sons understood এইবার আসেন যেটা আপনি প্রথমে বলেছিলেন কিছুক্ষণ আগে এবার সেইটা হবে তাহলে সেটা What কি their father had what meant their by father the had great meant treasure. by the great treasure. so understood what their father had meant by the great treasure so এইবার মূলত তারা বুঝতে পারলো যে বাবা মূলত গুপ্তধন বলতে কি বুঝিয়ে গিয়েছেন জমি চাষ করা শহীদ ভালো লেগেছে পড়তে yes ma'am ফাইন আগামী সপ্তাহে পড়া হচ্ছে গল্প লেখা আপনাকে একটা স্টোরি লিখতে হবে আপনারা আপনাদের মতো করে পছন্দের পুরাতন কোনো গল্প লেখা শিখতে পারেন অথবা নতুন গল্প আপনারা তৈরি করতে পারেন কোনো ব্যাপার না আপনারা যদি নতুন গল্প তৈরি করেন আমি সেটাকে অ্যাপ্রিশিয়েট করব কিন্তু আপনাকে এভাবে একটা গল্প তৈরি করে বলতে হবে এটাই হচ্ছে আমার আগামী ক্লাসের রাইটিং এর টাস্ক এবং সেই গল্পটা আমাদেরকে বলতে হবে রফিকুল আমি এক একজনকে ফ্লোর দেব গল্প বলার জন্য জি যার মতো বলবে আপনার মতো করে কিন্তু গল্পটা আপনাকে লিখতে হবে এবং বলতে পারতে হবে ম্যাম এটা কি Okay, madam, আপনাকে thank you. মেল করতে হবে না মেল করতে হবে না এটা কিছুক্ষণ আগে জবাব দিয়েছি যে দেখেন আহমেদ আমি আসলে এত মেলের আনসার দিতে পারবো না হ্যাঁ এখন যখন আনসার দিতে না পারি তখন আমার খারাপ লাগে হ্যাঁ আপাতত আপনারা এটা লিখেন পড়েন আমি আপনাদের পরীক্ষাতে একটা কমপ্লিটিং স্টোরি দিব সেটা আপনার পরীক্ষাতে কাজে লাগবে তবে কেউ যদি নিজে গল্প বানান এবং সেটা আমার কাছে কারেকশন চান তাহলে আমার কাছে পাঠাতে পারেন ঠিক আছে শান্তা এবার 2 মিনিট সময় দিচ্ছি এখানে কতগুলো কানেক্টরস আছে এই কানেক্টরস গুলো আপনাকে বসাতে হবে এই 1 2 3 4 5 6 7 8 9 এর মধ্যে বক্স থেকে নিয়ে এখানে বসায় দিবেন তাড়াতাড়ি খাতায় লিখবেন এবার আমরা মার্কিং করব যে কার কয়টা হয়েছে
ঠিক আছে, চলেন এবার আমরা আনসারটা মিলিয়ে নেই, দেখি আমাদের কার কটা হয়েছে। There was once an emperor, কি হবে? who lived in palace. যাদের হয়েছে তারা টিক চিহ্ন দেন, যার ভুল হয়েছে সে কেটে দেন। এইখানে আমি কি করছি, রিলেটিভ প্রোনাউন ব্যবহার করছি। রিলেটিভ প্রোনাউন মানে কি, যে প্রোনাউনটা অর্থটা আগের শব্দের সাথে একটা সম্পর্ক স্থাপন করে তাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন, লাইক হু, হুইচ, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। So there was once an emperor who lived in a palace. একজন রাজা ছিল যে কি করতো, রাজপ্রাসাদে বাস করতো। He had 3 daughters dash no sons, কি হবে? But no sons. Excellent, আহমেদ, চমৎকার। কি বলছে, he had 3 daughters but no sons, তার কিন্তু 3টা মেয়ে ছিল কিন্তু কোনো ছেলে ছিল না। He wanted his daughters to marry dash he died, বাবা কি চায়, বিয়ে দিতে চান। Before he died. Before, বাবারা সবসময় কি চায়, যে মারা যাওয়ার আগে মেয়েকে বিয়ে দিয়ে যেতে চায়। So he wanted his daughters to marry before he died. সে তার মৃত্যুর আগে তার মেয়েদেরকে বিয়ে দিতে চাচ্ছিল। He found 3 princes dash, এটা একটু কঠিন। However. Excellent. He found 3 princes, however his daughters didn't like them. However দিয়ে আমরা টার্ন করব, বিপরীত ধ্বনি আইডিয়াকে আমরা যোগ করব। রাজপুত্র খুঁজে পেয়েছি, মেয়েদের তো বিয়ে করা উচিত কিন্তু মেয়েরা পছন্দ করে নাই, একটা পজিটিভ আর একটা নেগেটিভ, however দিয়ে দিলাম। However his daughters didn't like them. They refused to marry the princess. আচ্ছা, রিফিউজ করে দিল। কেন রিফিউজ করে দিল? The emperor became angry. তাহলে কোন একটা কারণে So the emperor became very angry. কি হবে? So হবে। শহীদ, এক্সিলেন্ট। তো কি হয়ে যাবে? They refused to marry the princess, so the emperor became angry. কেন রাগান্বিত হয়েছে? কোনো একটা কারণে, ফলাফলে, সে ফলাফলটা কি, মেয়েরা নিষেধ করছে যে রাজপুত্রদের বিয়ে করবে না। He said they must get married dash they were 16 during বুঝি না, এখানে as soon as হবে। While they were 16 years old. While হবে? while হবে না, while এর পরে একটা ing লাগে। জাবেদ, while টা আমরা কেন বসাবো না? while এর পরে যে ভার্বটা আসবে সেখানে আপনি একটা ing পাবেন। তাহলে এখানে একটু খেয়াল করেন না, আমি কিছুক্ষণ আগে জবাবটা দিয়েছি কি, মানে একটা কাজের পর আরেকটা কাজ যখন হয় তখন কি যেন বসে? এখানে as soon as তো বসানো যায় না। ঠিক আছে, তো এখানে তো as soon as হওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ, বাবা কি বলছে? He said they must get married. বাবা বলছে যে তোমাদের অবধারিত বিয়ে করতে হবে। কখন? এখানে একটু কনফিউশন হতে পারে while নিয়ে এবং হচ্ছে আপনার as soon as নিয়ে। dash they were 16 years old, এর মানে তখনও তারা 16 বছর হয় নাই, 16 বছর হতে না হতে তাদের বিয়ে দিবে। সো এই যে হতে না হতে একটার পর আরেকটা কাজের অর্থ যখন আমরা প্রকাশ করব তখন আমরা সাধারণত no sooner had, hardly had, scarcely had এবং as soon as ব্যবহার করি, দুইটা কাজ যখন পাশাপাশি ঘটে। তাহলে আপনি এখানে কি বসাবেন? এখানে বসবে আপনার as soon as। 7 নাম্বার, the 3 daughters ran away. কখন পালালো? রাতের সময় পালালো। during the night এরপরে কি বলছে? they fell in love with the farmer's son. এবার কিন্তু কৃষকের ছেলের সাথে প্রেমে পড়ে গিয়েছে। কখন? ing আছে, কি বসবে? during না, during চলে গেছে। বলতে বললাম না, while they were working। কেন আপনি বুঝতে পারলেন? কারণ while এর পরে যে ভার্বটা থাকে সে একটা ing নেয়। আব্দুল, while এর পরে একটা ing থাকে, while I was working, while I was listening, while I was talking, একটা ing থাকতে হবে। সবার শেষে একটা অপশন বাকি আছে, that is when. So they married the sons when they were 16. So যখন তাদের বয়স 16 হলো, সাব্বির, তখন কি করলো? তারা ওই কৃষকের ছেলেদের বিয়ে করে ফেললো। So আমার আগামী ক্লাসের আপনাদের জন্য কাজ হচ্ছে a letter writing, sorry, story writing.
ঠিক আছে, এইবার ট্রিপলি সিএসসি আপনারা সবাই হচ্ছে আমাকে ধন্যবাদ জানিয়ে দেবেন। যদি একটু ম্যাম শেষে শুনতে পাইনি, কানেকশন